ওকে, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম। বিএনবিসি 2020 লাইভ কোর্স আউটলাইন এটা দিয়ে আমরা শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা বিএনবিসি 2020 এটা লাইভ ক্লাসের কোর্স আউটলাইনটা দিব। এরপরে আমরা আহ, মানে কিছু বিএনবিসি 2020-র উপরে কিছু ডিসকাশন করব। তারপর হচ্ছে আমাদের শেয়ারওয়াল ক্লাসের মানে টোটাল আমরা অনেকগুলি ক্লাস 9টা ক্লাস করেছি। আজকে 10ম ক্লাস। তো আজকে মোটামুটি ওইটার একটা সামারি ফর্মে আমরা আলাপ করব এবং স্প্যান্ড্রেল ডিজাইনটা ইটাপসে ইটাপসের যে আউটপুট এগুলি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। এই হচ্ছে আজকের ক্লাস টপিক। আমরা দেখি যে আমাদের বিএনবিসি 2020-র যে আউটলাইনটা এটা আমরা ডে 1, ডে 2, ডে 3 এভাবে আমরা ভাগ করেছি। এই যে ডে 1, ডে 2 এটা আমরা মানে আজকেই আমি মোটামুটিভাবে এটা ঠিক করলাম। এটা কিছুটা ফ্লেক্সিবল বা কিছুটা মডিফিকেশন হতে পারে। কারণ হলো যখন আমরা আগাবো, আমরা যখন একটার পর একটা ক্লাস করতে থাকবো, তখন আহ, আমরা বুঝতে পারবো যে কোনটাতে বেশি জোর দেওয়া উচিত, কোনটা আমাদের ইঞ্জিনিয়াররা কোনটা বেশি একটু কম বুঝে সেটা একটু বেশি স্ট্রেস দেওয়া দরকার, কোনটা বেশি বুঝে সেটা একটু কম স্ট্রেস দেওয়া দরকার। এইভাবে মানে অ্যাডজাস্ট করে করে আমরা আগাবো। তাতে করে আমরা শেষের দিকে গিয়ে আমরা হয়তো এমন হইতে পারে যে কয়েকটা ক্লাস বেড়ে যেতে পারে। সেটা কোনো অসুবিধা নেই। আমরা মানে শেয়ারওয়াল ক্লাসটা আমরা প্রথমে প্ল্যান করেছিলাম 5টা বা 6টা ক্লাস হবে। পরবর্তীতে এটা 10টা ক্লাস হলো। তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা 10টা ক্লাসে পুরা কোর্সটা স্মুথলি এবং আহ, অর্থাৎ যারা ছিল পার্টিসিপেন্ট তাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী আমরা শেষ করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সাকসেস। এইটার জন্য আমাদের যদি 5টা ক্লাসের জায়গায় 10টা ক্লাস লাগে তাতে কোনো অসুবিধা নেই। এখানে হয়তো যারা একটু ভালো পারে তাদের জন্য একটু হয়তো মনে হতে পারে যে একটু বেশি স্লো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমরা বেশি ভালো পারে সেটাও করতে পারবো না, একেবারে একেবারে পারে না সেটাও ফলো করতে পারবো না। আমরা একটু মিডল কোর্স অর্থাৎ মাঝামাঝি জায়গায় থাকতে চাই, যাতে সবার জন্য একটু সুবিধা হয়। সুতরাং শেয়ারওয়ালের যে লাইভ ক্লাসটা ছিল এটা আমি বলবো যে এটা মানে 100% না হোক, অ্যাটলিস্ট 90% সাকসেসফুল আমার দৃষ্টিকোণ থেকে। পার্টিসিপেন্টদের দৃষ্টিকোণ থেকে সেটা পার্টিসিপেন্টরাই বলবে পরে। আমি এই শেয়ারওয়ালের লাইভ ক্লাসটার পরে আমি বুঝতে পারলাম যে বিএনবিসি 2020 যে লাইভ ক্লাসটা সেটা কিভাবে নিলে ভালো হয় সেটা আমি এখন বুঝতে পারছি, কারণ হলো শেয়ারওয়ালের এক্সপিরিয়েন্স থেকে। এখন ডে 1-এ আমরা যে আমরা আজকে যেগুলি শেষ করব সেটা হচ্ছে এই বিএনবিসি 2020-র টোটাল কোর্স আউটলাইনটা দিব এবং আর অন্যান্য সেমিনার, ওয়েবিনার, ওয়ার্কশপ যেগুলো হয় সেগুলির সাথে ourprofessors.com এর যে কোর্সগুলি এটার একটা বেসিক ডিফারেন্স কি এটা একটু বোঝানোর চেষ্টা করব। এটা আমরা কোন জায়গায় ডিফারেন্সটা করার চেষ্টা করছি। নেক্সট হলো মানে ইম্পর্টেন্স এবং লিমিটেশন অফ কোড, কোডের গুরুত্বটা কি এবং এখানে কি কি লিমিটেশন আছে। কোড মানে এভরিথিং না, আবার কোড মানেই মানে মেনি থিং। এই যে জিনিসটা কোন জায়গায় লিমিটেশন, কোন জায়গায় এটা গুরুত্বটা বেশি, সেই জিনিসটা বুঝাবো। বিএনপিসি হিস্ট্রিটা আমরা জাস্ট ব্রিফলি এক স্লাইডে শেষ করে দেব। তারপরে বিএনবিসি 2006 অ্যান্ড বিএনবিসি 2020 এই দুইটার মধ্যে যে মেজর ডিফারেন্সগুলি, মেজর চেঞ্জ কোথায় কোথায় আছে সেইটা সেটাও ব্রিফলি দেখাবো, হাইলাইট করার চেষ্টা করব। এবং সেই ডিফারেন্সটা হয়তো আমাদের ক্লাস যখন চলবে তখন ওইখানে যারা কোর্স করবে পুরোটা তারা পরবর্তীতে নিজেরাই বুঝতে পারবে যে কোথায় কোথায় ডিফারেন্স। তো এই জন্য ওটা আমরা ডিটেলসে না গিয়ে আমরা ব্রিফলি দেখাবো যে মেজর চেঞ্জ কোনটা কোন জায়গায় আছে। তাহলে
যারা নিজে স্টাডি করতে চায় তাদের জন্য সুবিধা হবে, যে তারা নিজে ওই যেগুলি চেঞ্জ আছে সেগুলিকে স্টাডি করে নিলে তাদের সুবিধা হবে। আর সামারি ক্লাস অফ শেয়ারওয়াল ডিজাইনের সামারি ক্লাস হিসেবে আমরা শেষের দিকে আহ, এটা করব, যেটা শেয়ারওয়ালের ক্লাস আগে থেকে যারা করে আসছে তাদের জন্য হলেও আমি মনে করি যারা বিএনবিসি 2020 যারা এখন থেকে আজকে থেকে করতে চাচ্ছেন তাদের জন্য এখানে কিছুটা হলেও উপকার হবে। সুতরাং আপনাদেরও কোনো অসুবিধা হবে না। সুতরাং আজকের ক্লাসটাকে বলা যায় যে বিএনবিসি 2020 এবং শেয়ারওয়াল দুইটারই কম্বিনেশন, একটার লাস্ট ক্লাস আর একটার ফার্স্ট ক্লাস। হটলাইনের মধ্যে ডে টু তে হচ্ছে আমরা ইম্পর্টেন্স অফ কন্টিনিউইং এডুকেশন এটা নিয়ে ডিসকাস করব। অবজেক্টিভ, এটা খুব বেশি না, 2-3 মিনিট। অবজেক্টিভস অ্যান্ড ভিশন অফ আওয়ার প্রফেসর অবজেক্টিভটা কি এটার উপরে 2-3 মিনিট আলাপ হবে। তারপরে আমরা চলে যাব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আর্থকোয়েক লোড ক্যালকুলেশন এক্সাম্পল। আমরা একটা আর্থকোয়েক লোড ক্যালকুলেশন কিভাবে করে বিএনবিসি 2020 অনুযায়ী সেটা দেখাবো, যে ম্যানুয়ালি কিভাবে ক্যালকুলেট করা যায়। সেখানে আমরা হয়তো মানে একদম বেসিক্স যেগুলি, অনেক ডিটেলসে যাব না, একদম মানে ক্যালকুলেশনের জন্য যা যা লাগে সেগুলি দেখাই দিব। তাতে আমি আমি চাচ্ছি যে যারা এই কোর্সটা যে পরবর্তী কন্টিনিউ করবে না তাদের জন্য, তারা যেন অ্যাটলিস্ট এটা দিয়ে হলেও তারা আর্থকোয়েক লোডটা ক্যালকুলেশন করতে পারে। এরপরে আমরা যাব ইম্পর্টেন্স অফ সাইসমিক ডিটেলিং ইন বাংলাদেশের পার্সপেক্টিভে সাইসমিক ডিটেলিং বা স্পেশাল সাইসমিক ডিটেলিং যেটা, সেটা কেন বেশি গুরুত্বপূর্ণ সেটার উপর আমি আলোকপাত করব। তারপরে দেখাবো যে ডিফারেন্স বিটুইন ডিজাইন ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন। আমরা আমাদের একটা ধারণা আছে যে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এবং ডিজাইন ইঞ্জিনিয়ার সম্পূর্ণ আলাদা জিনিস, বা মানে এই জিনিস এখানে কিছু ব্যাপার আছে, যে কিছু ভুল ধারণা আছে, সেগুলি আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ডে 3 গিয়ে আমরা আলাপ করবো হাউ টু স্টার্ট অ্যান্ড ডেভেলপ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল ক্যারিয়ার। এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি স্টেপ ফলো করলে আপনার ভালো করা যাবে, প্রফেশনে ভালো করা যাবে, সেইটা নিয়ে একটু আলোকপাত করব। উইন্ড লোড ক্যালকুলেশন এক্সাম্পলটা দেখাবো, যেহেতু বিএনবিসিতে উইন্ড লোডটাই সবচেয়ে বেশি জটিল এবং পরিবর্তন হয়ে গেছে, সেটা দেখাবো। ডে 3 কোয়ালিটি কন্ট্রোল অফ আরসিসি স্ট্রাকচার, এইটাও ব্রিফলি বাট খুব গুরুত্বপূর্ণ, খুবই মানে কি বলা যায়, এটা মানে এক্সেপশনাল একটা টপিক। বাংলাদেশের পার্সপেক্টিভে আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ হলো এখানে আমাদের কনক্রিটের কোয়ালিটি কন্ট্রোল আমরা খুব সাফার করি। আমাদের এনভায়রনমেন্ট এবং ম্যান পাওয়ার, সোশ্যাল প্র্যাকটিস, সবকিছু ম্যানেজমেন্ট সবকিছু মিলে এটা এই জায়গাটাতে আমাদের চ্যালেঞ্জ ফেস করি। সুতরাং এটা সংক্ষিপ্ত হলেও আমি খুব বলবো যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকবে আরসিসি স্ট্রাকচারের। এরপরে স্টিল স্ট্রাকচারের উপরও এখানেও সংক্ষিপ্ত আলোচনা থাকবে, বাট মানে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা এখানে শেষ করব সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন জিনিসটা কি, এবং এটা বাংলাদেশের রেসপেক্টে কেন বেশি গুরুত্বপূর্ণ। অনেক দেশের হয়তো এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, বাংলাদেশের বেশি গুরুত্বপূর্ণ কেন, এটা ডে 3 শেষ করবো। তারপর আমরা ডে 4 গিয়ে আবার আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করব, অর্থাৎ পার্ট 6 এর চ্যাপ্টার 1। সেখানে কিছু ডেফিনেশন আছে, সেগুলি থাকবে। ড্রিফট, ডিফ্লেকশন অ্যান্ড সেটেলমেন্ট লিমিটগুলি সেটা থাকবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে এটা সার্ভিসিবিলিটি লিমিট, এই 2 নাম্বারের সাথে রিলেটেড, বাট আরো কিছু এডিশনাল জিনিস। এরপর আমরা চলে যাব বেসিক্স অফ আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং। এই জায়গাটাতে আমি একটু কোডের বাইরে চলে যাবো। কোডের বাইরে চলে যাবো না, আসলে কোডটা বোঝার জন্য যে বেসিক্স একদম মিনিমাম ইনফরমেশন না হলেই নয় আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং এর, সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করবো, যেটা আন্ডার গ্রাজুয়েটে পড়ানো হয় না।
মাস্টার্সও পড়ানো হয় না যদি কেউ আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং না পড়ে থাকে, আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা না নিয়ে থাকে। তাহলে এটা করে আমরা ডে 4টা শেষ করব। ডে 5-এ গিয়ে চ্যাপ্টার 2 শুরু হবে, যেখানে ডেড লোড, লাইভ লোড এগুলি সব আছে, আর্থকুয়েক লোড আছে, উইন্ড লোড আছে, এগুলি সব আছে। বাট চ্যাপ্টার 2 এর শুরু থেকে করে মেইন ফোকাসটা হবে ডে 5-এ আর্থকুয়েক লোড। এটার ম্যানুয়াল ক্যালকুলেশনটা একবার তো দেখানো হলো, এইখানে আবার একটু ডিটেইল করা হবে। তারপরে এটার এক্সেল প্রোগ্রাম ডেভেলপমেন্ট আমরা মানে কিভাবে করা যায়, নিজে কিভাবে করা যায় এটা একটু দেখাবো, যাতে করে মানে নিজে কোনো সময় ডেভেলপ করতে চাইলে বা কোনো মডিফিকেশন করতে চাইলে করতে পারে। আর আমাদের তো এক্সেল প্রোগ্রাম যেটা আছে সেটা দেখাবো, সেটা হয়তো পরবর্তীতে আপনাদের দেওয়া হতে পারে। এটা গেল। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হলো যে ইটেপসে বা স্টেট প্রোতে গিয়ে অটোমেটিক্যালি লোডটা, আর্থকুয়েক লোডটা কিভাবে অ্যাপ্লাই করা যায় উইদাউট ক্যালকুলেশন, আমি ক্যালকুলেশন করব না করে কিভাবে করা যায় এবং কিভাবে চেক দেওয়া যায় যেটি ঠিক হলো কিনা সেটা, অথবা ইউজার ডিফাইন ইনপুট, মানে হচ্ছে যে আমি ক্যালকুলেশন করলাম, করে সেটা মানে এখানে ইনপুট হিসেবে দিলাম, দুইটা কিভাবে দেওয়া যায়, এটা আমাদের ডে 5-এর মেইন বিষয়। ডে 6-এ গিয়ে আমরা উইন্ড বেসিক্স, অর্থাৎ উইন্ড কিভাবে কাজ করে, উইন্ড বেসিক মেকানিজমটা কি, কোথায় বেশি হয় কোথায় কম হয়, এই জিনিসগুলো একটু বোঝানোর পরে আমরা চলে যাব উইন্ড ফর আরসিসি অ্যান্ড স্টিল বিল্ডিং। এখানে আরসিসি হোক স্টিল হোক দুটাই কিন্তু বিল্ডিং, অর্থাৎ মাল্টি স্টোরিড বিল্ডিং, নট শেড, মানে শেড স্ট্রাকচার না, ওয়ান স্টোরি শেড বা টু স্টোরি শেড যেগুলি সেটা না। তাহলে এটা হলো উইন্ড ক্যালকুলেশন আরসিসি অ্যান্ড স্টিল বিল্ডিং, শেডের জন্য নয়, বিল্ডিং এর জন্য। স্টিল বিল্ডিং হোক, আরসিসি বিল্ডিং হোক, কম্পোজিট বিল্ডিং হোক বা যে কোনো বিল্ডিং হোক, সমস্যা। এটাতে ম্যানুয়াল ক্যালকুলেশন, এক্সেল প্রোগ্রাম ডেভেলপমেন্ট এবং এখানে একইভাবে স্টেট প্রো এবং ইটেপসে কিভাবে অটোমেটিক্যালি আমরা ক্যালকুলেশন ছাড়া ইনপুট দেওয়া যায় এবং ইউজার ডিফাইন ইনপুট অর্থাৎ ম্যানুয়াল ক্যালকুলেশন করে বা এক্সেলে ক্যালকুলেশন করে আমি ওখানে কিভাবে দিতে পারি, এই জিনিসটা আমরা দেখব। ডে 7-এ গিয়ে প্রতিদিন যেহেতু 2 ঘন্টা আমাদের মাথায় রাখতে হবে, এই মানে এইগুলি প্রতিটা হচ্ছে 2 ঘন্টার লেকচার। যদি কোনোদিন শেষ করতে না পারে তাহলে পরের দিন চলে যাবে, পরের দিনটা আবার পরের দিন চলে যাবে, এভাবে হয়তো ক্লাসের সংখ্যা বেড়ে যেতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এই জিনিসগুলি শেষ করবো, টার্গেট মোটামুটি এগুলো। উইন্ড ফর স্টিল শেড স্ট্রাকচার, স্টিলের শেড স্ট্রাকচারের ক্ষেত্রে ম্যানুয়াল ক্যালকুলেশন, এখানেও এক্সেল প্রোগ্রাম, কিছু লিমিটেড স্কেল এক্সেল প্রোগ্রাম ইউজ করা যাবে। অ্যাসাইনিং ক্যালকুলেটেড উইন্ড ইন ইটাইপস অ্যান্ড স্টেপ প্রো মডেল, ইটাইপস স্টেপ প্রো মডেলের মধ্যে আমরা যে এই ম্যানুয়াল ক্যালকুলেশন বা এক্সেল প্রোগ্রাম থেকে যেগুলি পেলাম সেগুলি কিভাবে ইনপুট দিব সেটা দেখানো হবে। এটা বিল্ডিং এর সাথে একটু ডিফারেন্ট, সুতরাং এটা ওইটার সাথে মিলাইলে হবে না। এখানে লোড কেসগুলি, লোড কম্বিনেশনগুলি মানে এখানে বিল্ডিং এর সাথে অনেক পার্থক্য। সুতরাং এই ডে 7-এর এটা আমি ফিজিক্যালি এখানে ক্লাস নিয়েছিলাম। ফিজিক্যালি এই করোনার আগেই ফিজিক্যালি একটা ক্লাস নিয়েছিলাম, সেইখানে এই ডে 7-এর মানে এই যে টপিকটা এটা আমরা কভার করেছিলাম। এটা কভার করার পরে ওইখানে যারা পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকেই প্রত্যেকেই বলেছে যে তারা এটা সম্পূর্ণ নতুনভাবে শিখেছে, সম্পূর্ণ নতুনভাবে। তাহলে ডে 7-এ গিয়ে আমরা মানে বলতে পারেন যে শেড, স্টিল শেড স্ট্রাকচারের যে লোড ক্যালকুলেশন, স্পেশালি উইন্ড লোড, এখানে তো আর্থকুয়েক লোড গভর্ন করে না, উইন্ড লোডটাই গভর্ন করে। এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে মডেলে অ্যাপ্লাই করা যায়, কিভাবে ম্যানুয়ালি ক্যালকুলেশন করা যায়, কিভাবে এক্সেলে করা যায়, এইটা আমরা ডে 7-এ চেষ্টা করব। বাট আমার মনে হয় এটা একদিনে হবে না, এটা হয়তো 2 দিনও লেগে যেতে পারে। এরপর উইন্ড ফর ল্যাটাইস টাওয়ার, মানে এটা যে মোবাইল টাওয়ার বা এই টাওয়ারগুলিতে উইন্ড অ্যাপ্লাই হয় সেটা কিভাবে ক্যালকুলেট করে এবং সাইনবোর্ডের উপরে যে উইন্ড অ্যাপ্লাই হয় সেটা কিভাবে ক্যালকুলেট করে, এইগুলি দেখো।
ডে 8-এ গিয়ে আমরা আদার লোডস বলতে বোঝাচ্ছে যে সুনামি হলো সেখান থেকে লোড কিভাবে হয়, শিপের মধ্যে ইম্প্যাক্ট লোড আসে সেটা কিভাবে ক্যালকুলেট করব, এই জিনিসগুলি আমরা কভার করব যাতে করে আপনাদের ইম্প্যাক্ট লোড। এরপরে লোড কম্বিনেশনে যাব। লোড কম্বিনেশন গুলির লজিকটা কি, লোড কম্বিনেশন কোনটা কোথায় গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখাবো, এবং এগুলো অটো এবং ইউজার ডিফাইন লোড কম্বিনেশন কিভাবে করা যায় সেটা অনেকে জানেন, বাট যারা জানে না তাদের জন্য দেখাই দেব। এবং এনভেলপ ইউজ করে কিভাবে আমরা ফাউন্ডেশন ডিজাইনের জন্য প্লাস স্ট্রাকচারাল ডিজাইনের জন্য ওখানে ম্যাক্সিমাম মিনিমাম বা এগুলি কিভাবে আমরা পেতে পারি, যে কোনটা গভর্ন করতেছে সেটা কিভাবে পেতে পারি সেটা এখানে টিপস আমরা দেখাই। এরপরে আমরা চলে যাব ডে 9 চ্যাপ্টার 3 সয়েলস অ্যান্ড ফাউন্ডেশনস। এগুলি সব কিন্তু পার্ট 6 এর অন্তর্ভুক্ত। সয়েলস অ্যান্ড ফাউন্ডেশনস এই চ্যাপ্টারটাতে অনেক কিছু আছে এবং খুবই ভালো একটা চ্যাপ্টার। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মোটামুটি টপিকগুলি বেশিরভাগ এখানে কভার করা আছে। সাবসয়েল ইনভেস্টিগেশন আছে, সাবসয়েল ইনভেস্টিগেশনে এসপিটি, সয়েল আইডেন্টিফিকেশন, সিপিটি, ল্যাব টেস্ট, ফ্যাকচুয়াল রিপোর্ট এবং ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট, এগুলি কি জিনিস। হ্যাঁ, এখানে এসপিটি করলে কত ডেপথে করব, কত স্পেসিংয়ে করব, কি করব না করব, এই জিনিসগুলি খুব সুন্দরভাবে আছে, সেটা দেখাবো কোডে কি আছে, আবার আসলে কি করা উচিত। কোডের সবকিছু হুবহু মানা যাবে না, অনেক ক্ষেত্রে আমাদেরকে একটু ইয়ে করতে হবে, সেটা কত ডেপথে যাওয়া উচিত এবং কি স্পেসিং এ করা উচিত, এই জিনিসগুলি এখানে চলে আসবে। এবং বাংলাদেশে যে প্র্যাকটিস আছে সেখানে কি কি ভুল ধারণা আছে সেটা 2-3 মিনিট আমরা বলে দেবো, এটা যেটা আমার হয়তো ভিডিওতেও আছে, ইউটিউবে আছে। এরপর ইন্ডিভিজুয়াল ফুটিং এর বেয়ারিং ক্যাপাসিটি, সেটেলমেন্ট এবং চ্যালেঞ্জেস অফ সফট সয়েল, এক্সপান্সিভ সয়েল এন্ড লিকুইফাইবল সয়েল, এগুলি কোডের আলোকে একটু এডিশনাল কিছু যোগ করে আমরা এটা কভার করব। এবং এখানে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক, এটাকে তো আমরা, এটা তো আলাদা একটা টপিক, এটা ডিটেলস হয়তো করানো যাবে না, কিন্তু সিম্পল গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকটা যেটা আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল সেটা কিছুটা এখানে আমরা আলোকপাত করব। এরপর আমরা চলে যাব ডে 11-এ ম্যাট র্যাপ, এটার বেয়ারিং ক্যাপাসিটি, সেটেলমেন্ট, পাইলড র্যাপ ডেফিনেশন এবং মানে মেকানিজমটা, সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন এবং চ্যালেঞ্জেস ইন সফট সয়েল অ্যান্ড লিকুইফাইবল সয়েলে ক্ষেত্রে এখানে কি চ্যালেঞ্জটা আছে সেই জিনিসটা আমরা বুঝব। ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে বেসিক মেকানিজমটা কি, ফ্যাক্টর সেফটি রেঞ্জগুলি কি, যেটা বিএনবিসিতে এখন দেওয়া আছে, কোনটা কোথায় ইউজ করতে হবে, এখানে সফট সয়েল লিকুইফাইবল সয়েল হলে কি অসুবিধা হবে ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে, এবং এখানে যে লিমিটেশনস অর্থাৎ বিএনবিসি 2020-তে যে ফর্মুলাগুলি দেওয়া আছে সেটার লিমিটেশনগুলি আমাদের জানতে হবে। অন্ধভাবে ওখানে ফর্মুলাগুলি ইউজ করে ফেললেন হবে না, কারণ এখানে অনেক প্রবলেম আছে। সেই জিনিসগুলি আমরা দেখাবো যে কোন কোন জায়গায় ভুল আছে, কোন কোন জায়গায় প্রবলেম আছে, কোনটা কনজারভেটিভ, কোনটা ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত না। এক্সেল প্রোগ্রাম, ডিপ ফাউন্ডেশন ক্যাপাসিটি বের করার জন্য যে এক্সেল প্রোগ্রাম আছে সেটা আমরা দেখাবো, যাতে এটা আমরা দিয়ে দিব, আপনারা যাতে ইউজ করতে পারেন সেটা দেখাই দিব। এরপরে এক্সকাভেশনের শোর প্রোটেকশনের ক্ষেত্রে বিএনবিসিতে গাইডলাইন আছে, সেগুলি থাকবে, এবং বিএনবিসিতে কোন জিনিসগুলি মিসিং নাই যেটা আমাদের দরকার সেটাও আমি এখানে দেখানোর চেষ্টা করব। কিভাবে আমরা এই শোর প্রোটেকশন ডিজাইনের ক্ষেত্রে সেফ থাকতে পারি আবার ইকোনমিক ডিজাইনও করতে পারি, এই দুইটা কম্বিনেশন কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। ডে 14-এ গিয়ে কনক্রিটের উপরে আরেকটু ডিটেলস দেখাতে চাই, যারা টোটাল কোর্সটা কন্টিনিউ করবে প্রফেশনালি তাদের জন্য খুবই দরকার আমি মনে করি এটা। তো এখানে যাই যে ভুল ধারণাগুলি আছে, ওপিসি, পিসিসি, সিমেন্টের স্ট্রেংথ এবং কনক্রিটের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি, সাস্টেনেবিলিটি, অ্যাডমিক্সার, রিউজ, অ্যাগ্রিগেট, রেডিমিক্স কনক্রিট, এবং মানে সাইটে যে কনক্রিট ঢালাই করা হয়, এই জিনিসগুলি সবকিছু নিয়ে আমরা একটা মানে 2 ঘন্টার একটা সেশন যদি করি তাহলে সিমেন্ট
কত প্রকার, স্যাম 1 কি, স্যাম 2 কি, স্যাম 3 কি জিনিস, হ্যাঁ, স্যাম 2 এর মধ্যে আবার কয়েক প্রকার আছে, সেগুলি কোনটা কি, এই জিনিসগুলি একটু বোঝা দরকার। তাহলে এই 2 ঘন্টার সেশন হলে আপনাদের জন্য ভালো হবে। আমরা এর আগে একটা মানে ব্রিফ একটা সেশন ছিল, যেটা ডে 2 বা 3 তে, আর এটা হচ্ছে ডে 14 এ গিয়ে আর একটু ডিটেলস। ডে 15 এ গিয়ে মানে আরসিসি স্ট্রাকচারের যে ডিজাইন, স্ট্রেংথ ডিজাইন, এইটা মোটামুটি ভাবে সবাই পারে। তারপরও যদি মানে আমি চিন্তা করলাম যে অনেকে হয়তো বা প্রয়োজন হতে পারে, এই জন্য একটা ক্লাস অ্যাটলিস্ট, কারণ আরসিসি তো আন্ডার গ্রাজুয়েটে অনেক পড়ানো হয়, সেইগুলির বাইরে না এটা। তা আমি এই 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 ডে 15টা মানে খুব বেশি, কি বলবো, খুব বেশি এসেনশিয়াল না, বাট রাখলাম এই কারণে যে অনেকের হয়তো লাগতে পারে, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আলাপ করা যেতে পারে। আহ, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার, এটার ডিটেইল আলাপ করতে গেলে হয়তো আমাদের আরো একটা কোর্স লাগবে, সেটার দরকার নেই। এইখানে হচ্ছে যেগুলি সবাই পারে, এর মধ্যে এডিশনাল কি কয়েকটা জিনিস থাকবে, যেগুলো আমরা আলাপ করব। ডে 16 এ গিয়ে স্ট্রেংথ অফ এক্সিস্টিং স্ট্রাকচার এবং অ্যাঙ্করিং টু কনক্রিট। যারা স্টিল স্ট্রাকচার ডিজাইন করে তাদের এটা খুব লাগে, অ্যাঙ্করিং টু কনক্রিট। ইভেন আমরা যখন রেট্রোফিটিং ডিজাইন করি সেই ক্ষেত্রেও এটা লাগে। সুতরাং এইটা আমরা একটু কভার করতে চাই। স্ট্রেংথ অফ এক্সিস্টিং স্ট্রাকচার, যেটা রেট্রোফিটিং এর কাজে লাগে, সেটা বিএনপিসিতে কি ঢুকানো হলো এবং আরো কি দরকার, সেই জিনিসগুলি থাকবে এই ডে 16 এ গিয়ে। ডে 17 এ গিয়ে চ্যাপ্টার 8 শুরু হবে, যেটা ডিটেইলিং অফ রেইনফোর্সমেন্ট ইন আরসিসি স্ট্রাকচার, যেটা কনস্ট্রাকশন যারা করবে। এবং আপনারা দেখেন এখানে এই পর্যন্ত যতগুলি দেখালাম, বেশিরভাগই কিন্তু কনস্ট্রাকশন এবং ডিজাইন, যারাই যে যে ইঞ্জিনিয়ার হোক, সবার জন্য দরকার। অনেকে মনে করে যে আমি তো কনস্ট্রাকশন আছে, আমার এগুলি লাগবে না। আসলে জিনিসটা ঠিক না। যে ডিটেইলিং অফ রেইনফোর্সমেন্ট ইন আরসিসি স্ট্রাকচার, এটাও যারা কনস্ট্রাকশন আছে, যারা ডিজাইনে আছে, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং অর্ডিনারি ডিটেইলিং দিয়ে আমরা শুরু করলাম এখানে, অর্ডিনারি ডিটেইলিং। তারপরে চলে গেলাম ইন্টারমিডিয়েট ডিটেইলিং। ইন্টারমিডিয়েট ডিটেইলিংটা আমি 2 দিন 4 ঘন্টা দিলাম এটাতে। তারপর চলে গেলাম স্পেশাল ডিটেইলিং। স্পেশাল ডিটেইলিংটা যেহেতু একটু সময় বেশি লাগে, সেজন্য এখানে 5 দিন দিলাম। 5 দিন 10 ঘন্টা স্পেশাল ডিটেইলিং এর জন্য। এবং এই স্পেশাল ডিটেইলিংটাকে বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশের রেসপেক্টে। কারণ হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ বিল্ডিং এ এখন নতুন বিএনবিসি অনুযায়ী বেশিরভাগ বিল্ডিং এ স্পেশাল ডিটেইলিং এ পড়ে যাচ্ছে। তো স্পেশাল ডিটেইলিং এ যদি 70% বিল্ডিং স্পেশাল ডিটেইলিং এ পড়ে যায় সারা বাংলাদেশে, তাহলে এটা আমাদেরকে বেশি জানতে হবে। আর আমরা ইন্টারমিডিয়েট ডিটেইলিং যেখানে করা যায় সেখানেও স্পেশাল করতে পারবো, অর্ডিনারি যেখানে করা যায় সেখানেও স্পেশাল করতে পারবো। আমাদের দেশে রেসপেক্টে অর্ডিনারি ডিটেইলিং টোটালি নাই বললেই চলে, মানে অর্থাৎ বিএনবিসি 2020 অনুযায়ী অর্ডিনারি ডিটেইলিং এর সুযোগ খুব কম। তাহলে এখানে ইন্টারমিডিয়েট এবং স্পেশাল, ইন্টারমিডিয়েট যেটা হবে সেটাকে স্পেশাল করা যাবে, স্পেশালটাকে ইন্টারমিডিয়েট করা যাবে না। সুতরাং স্পেশালটা যদি কেউ ভালো করে শিখে নেয়, স্পেশালটা কেউ অ্যাপ্লাই করে, তাহলে আমি বলবো যে এটা ভালো প্র্যাকটিস। কারণ এটা বিল্ডিংটা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট হবে, ডাকটাইল হবে, এটা মানে কলাপস করে মানুষ মরবে না। এই জিনিসগুলি আহ, যদি আপনারা খেয়াল রাখেন, হয়তো বা এখানে সামান্য কিছু রড বেশি লাগতে পারে স্পেশাল ডিটেইলিং এ, আসলে খুব বেশিও লাগে না, মানে বিভিন্নভাবে এটা কম্পেনসেট হয়ে যায়। কারণ আর্থকুয়েক লোড ইয়ের ক্ষেত্রে কমে যায়, স্পেশাল ডিটেইলিং এ গেলে আর্থকুয়েক লোডটা একটু কম ধরা হয়, ডিটেইলিং করতে গিয়ে একটু বেশি লাগে, ওভারঅল এটা কম্পেনসেট হয়ে যায়। ডে 24 এ গিয়ে আমরা এই একটা ফাইনাল কুইজ দিতে চাই, প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে চাই ফাইনাল কুইজের উপর বেস করে এবং অ্যাটেন্ডেন্সের উপর বেস করে। এটা ডিটেইল এটা আমরা ফর্মুলেট করে হয়তো 2-3 সপ্তাহের মধ্যে আপনাদেরকে জানাই দেব। এটা এখনো টোটাল ফর্মুলেশনটা হয় নাই। ফাইনাল কুইজ এবং সার্টিফিকেট সবাই পাবে, ফাইনাল কুইজ দিলেও পাবে, না দিলেও পাবে। বাট
যারা ফাইনাল কুইজ দিবে, ফাইনাল কুইজ দেওয়ার পরে অ্যাটেন্ডেন্স, তাদের যদি ফুল অ্যাটেন্ডেন্সও থাকে, অ্যাটেন্ডেন্স এবং ফাইনাল কুইজ দুইটার কম্বিনেশন করে এখানে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা থাকবে। তাহলে এই পর্যন্ত হলো আমাদের কোর্স আউটলাইন শেষ হলো।